Welcome to my channel. If you are new to my channel, please do like, share and subscribe my channel. Today's video is going to about how to write a nursing care plan. So nursing care plan আমরা কিভাবে লিখব? So this nursing care plan is on total knee replacement TKR. So যে পেশেন্টে TKR হয়েছে সেই পেশেন্টে বা TKR পেশেন্ট হবে বা TKR হয়েছে পেশেন্টে প্ল্যানিং ফেজ থেকে পেশেন্টের টিকেয়ার হয়ে গেছে এরকম কোনো পেশেন্টের উপর আমরা নার্সিং কেয়ার প্ল্যান কিভাবে লিখবো টোটাল নি রিপ্লেসমেন্ট সো ফার্স্ট দিস ইজ দ্য ফ্রন্ট পেজ অফ নার্সিং কেয়ার প্ল্যান আফটার দ্যাট দেয়ার ইজ সাবমিটেড অন অ্যান্ড সাবমিটেড টু so in the first page there is a identification data chief complaint on admission and chief complaint at present and history of present illness, medical, surgical, and after that there is history of past illness, family history. This is the format of history taking. So একদম ফার্স্টে আমরা লিখবো নার্সিং কেয়ার প্ল্যানে হিস্ট্রি টেকিং ফরম্যাট প্রথম আইডেন্টিফিকেশন ডেটা দেন চিপ কমপ্লেন দেন হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস মেডিকেল সার্জিক্যাল অ্যান্ড আফটার দ্যাট history of past illness, family history, then dietary history, socioeconomic history, physical examination. So this is the format of first is physical examination, and after that we have to write this is the format of history taking, and after history taking we have to write the physical examination with date. Full physical examination according to system আমাদেরকে নার্সিং কেয়ার প্ল্যানে লিখতে হবে. Then the point come to that is investigation. So first point is history taking format তোমরা জানো history taking format wise আমরা লিখছি. After that physical examination লিখছি, and after physical examination history taking এর পর physical examination লিখছি, physical examination এর পর লিখবো investigation. So patient এর problem related কি investigation হয়েছে তোমাকে ফাইল থেকে নিতে হবে with date, name of the investigation, patient's value, normal value and remarks. So date কবে investigation হয়েছে কি ইনভেস্টিগেশনস হয়েছে পেশেন্টসের ভ্যালু কি আছে নর্মাল ভ্যালু কি থাকা উচিত এবং রিমার্কস কি আছে নর্মাল থেকে বেশি রয়েছে কি কম রয়েছে কি নর্মাল রয়েছে সেটা রিমার্কস আমাকে লিখতে হবে এন্ড আফটার দ্যাট দ্য স্পেসিফিক ইনভেস্টিগেশন যেমন টিকেয়ারের ক্ষেত্রে আমাদের এক্সরে অফ নি দরকার যেমন আমার পেশেন্টের ক্ষেত্রে লেফট নি ছিল তো লেফট নি এর এক্সরে লেখা রিপোর্ট রয়েছে পেশেন্টের ক্ষেত্রে সব পেশেন্টের যে লেফট নি হবে তা তো নয় তুমি যে পেশেন্ট পাবে সেই পেশেন্টের লেফট নি পাচ্ছ কি রাইট নি পাচ্ছ অ্যাকর্ডিং টু দ্যাট তোমাকে এক্সরে অর এনি টাইপ অফ রেডিওলজিক্যাল টেস্ট তোমাকে দিতে হবে কারণ যেহেতু এটা অর্থোপেডিক প্রবলেম অ্যান্ড আফটার দ্যাট MRI অফ লেফট নি এভরি ইনভেস্টিগেশন রিলেটেড টু টোটাল নি রিপ্লেসমেন্ট অর TKR তোমার পেশেন্টের প্রবলেম ওয়াইজ তোমার পেশেন্টের যে প্রবলেম থাকবে তুমি যেটার উপর ডায়াগনোসিস বা যেটার উপর তুমি নার্সিং কেয়ার প্ল্যান লিখছো সেই নার্সিং কেয়ার প্ল্যান যেটার উপর লিখছো তুমি সেই পার্টিকুলার প্রবলেমের যে স্পেসিফিক তোমার ইনভেস্টিগেশন দরকার সেগুলোর অ্যাকর্ডিং টু ডেট ইনভেস্টিগেশনের নেম দিয়ে নর্মাল ভ্যালু বা রিমার্কস বা তোমার ইমপ্রেশন কি এসছে যেমন তোমার এক্সরে বা কোনো রেডিওলজিক্যাল টেস্ট বা ইউএসজির ক্ষেত্রে রিমার্কস থাকে বা ইমপ্রেশন থাকে সেক্ষেত্রে আমরা শুধু ইমপ্রেশনে যে রেজাল্টটা আসছে বা যে ইমপ্রেশন লেখা রয়েছে পেশেন্টের রিপোর্টে সেই ইমপ্রেশনটা আমরা রিমার্কসে লিখবো যেমন এক্সরের ক্ষেত্রে ইউএসজির ক্ষেত্রে এই ধরনের রেডিওলজিক্যাল টেস্টের ক্ষেত্রে আদার দ্যান দ্যাট ব্লাড টেস্ট বা এই ধরনের টেস্টের ক্ষেত্রে আমরা নর্মাল ভ্যালুও পাবো পেশেন্ট ভ্যালুও পাবো এবং রিমার্কসও লিখতে পারবো সেক্ষেত্রে আমরা এইভাবে নর্মাল ভ্যালু পেশেন্টস ভ্যালু রিমার্কস এভাবে লিখবো কিন্তু যেগুলো আমরা রেডিওলজিক্যাল টেস্ট সেগুলো আমরা শুধুমাত্র অনলি রিমার্কস বা ইমপ্রেশন লিখবো ওগুলোই পাবো আমরা ঠিক আছে তো টোটাল প্রবলেমের উপর যা আমার স্পেসিফিক ইনভেস্টিগেশন পেশেন্টের হয়েছে বা তুমি পাচ্ছ ফাইলে পেশেন্টের সেগুলো তুমি নোট করে নেবে এবং সেটা তোমাকে শো করতে হবে ইন দ্য নার্সিং কেয়ার প্ল্যান সো ইনভেস্টিগেশন তুমি লিখছো নেক্সট কাম টু দ্য ম্যানেজমেন্ট সো পেশেন্টের ইনভেস্টিগেশনের পর কী ম্যানেজমেন্ট পেশেন্টের স্টার্ট হয়েছে ফার্স্ট ইজ মেডিকেল ম্যানেজমেন্টে তুমি ড্রাগস পাবে পেশেন্টকে কী ফার্মাকোলজিক্যাল কী ম্যানেজমেন্ট দেওয়া হচ্ছে বা কী ড্রাগস পেশেন্টকে TKR পেশেন্টের ক্ষেত্রে কী ড্রাগ অ্যাডমিনিস্টার করা হচ্ছে তোমার পেশেন্টের ক্ষেত্রে সেটা তুমি পেশেন্টস ফাইলে পেয়ে যাবে কী মেডিসিন কার্ডে পেয়ে যাবে কী মেডিসিন পেশেন্টকে অ্যাডমিনিস্টার করা হচ্ছে তুমি সেই অ্যাকর্ডিং টু দ্যাট তোমাকে এখানে মেডিসিন নেমস লিখতে হবে কী পেশেন্টের মেডিকেল ম্যানেজমেন্ট বা কী ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট পেশেন্টের হচ্ছে বা কী মেডিসিন পেশেন্টকে দেওয়া হচ্ছে সেটা তুমি লিখছো এখানে দেন ডোজ রুট অ্যান্ড ফ্রিকোয়েন্সি কতবার দেওয়া হচ্ছে আফটার দ্যাট দ্য মেডিকেশন শুড বি এক্সপ্লেইনড ফুল এক্সপ্লেনেশন অফ দ্য মেডিকেশনস name of the drug, mode of action, indication, contraindication, side effect and nurse's responsibility.
তোমার এখানে যে কটা ড্রাগ রয়েছে সে কটা ড্রাগসের তোমাকে এখানে এক্সপ্লানেশন দিতে হবে। সো এগুলো দ্য ফুল এক্সপ্লানেশন অফ দোজ ড্রাগস। যেমন টিকেয়ার পেশেন্টের ক্ষেত্রে এখানে আমি আমার পেশেন্টের ড্রাগ পেয়েছিলাম অ্যামলোডিপিন, কারণ পেশেন্টের মেবি আমার পেশেন্টের হাইপারটেনশন ছিল, তাই অ্যামলোডিপিন পাচ্ছিল। অ্যামিকাসিন অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিন দেওয়া হচ্ছিল পেশেন্টকে, অ্যান্টিবায়োটিক, প্যানফর্টি, ক্লেক্সেন হচ্ছে একটি অ্যান্টিকোয়াগুলেন্ট মেডিসিন, অ্যান্ড ড্রামাডল পেন মেডিকেশন দেওয়া হচ্ছিল পেশেন্টকে। এই কটা 5টা মেডিকেশন পেশেন্টকে দেওয়া হচ্ছিল। সো এখানে আমার পেশেন্টের যে কটা মেডিসিন পেশেন্ট পাচ্ছিল সেগুলো লিখেছি, মেডিকেল ম্যানেজমেন্টে বা ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টে লিখতে হবে, অ্যান্ড আফটার দ্যাট তোমাকে সেই ড্রাগসগুলোকে এক্সপ্লেন করতে হবে। নেক্সট কাম টু দ্য নার্সিং ম্যানেজমেন্ট। সো ফার্স্ট আমরা জানি যে নার্সিং ম্যানেজমেন্টের ক্ষেত্রে নার্সিং ম্যানেজমেন্ট আমরা করছি বা নার্সিং ম্যানেজমেন্ট ইজ ডান অ্যাকর্ডিং টু নার্সিং ডায়াগনোসিস, অ্যাকর্ডিং টু প্রায়োরিটি অফ দ্য পেশেন্ট। পেশেন্টের যে প্রবলেম হবে সেই প্রবলেমের প্রায়োরিটি ওয়াইজ আমরা নার্সিং ডায়াগনোসিস ফর্মুলেট করবো, অ্যান্ড অ্যাকর্ডিং টু নার্সিং ডায়াগনোসিস আমরা নার্সিং ম্যানেজমেন্ট করবো। So nursing management is completely based on nursing diagnosis. So my পেশেন্টের যেহেতু টিকেআর হয়েছিল সার্জিক্যাল পেশেন্টের অ্যাকিউট পেইন ছিল, সিভিয়ার পেইন ছিল যেহেতু এখানে সার্জারি। সো দেখো ফার্স্ট ডায়াগনোসিস ইজ অ্যাকিউট পেইন ইন লেফট নি জয়েন্ট রিলেটেড টু সার্জারি, সেকেন্ডারি টু নি রিপ্লেসমেন্ট অ্যাজ এভিডেন্সড বাই পেশেন্টস ফেসিয়াল এক্সপ্রেশন, পেইন স্কেল মেজারমেন্ট 70%. So my patient's pain was 70%. 100%-এর মধ্যে 70% পেশেন্টের পেইন ছিল, প্লাস পেশেন্টের ফেসিয়াল এক্সপ্রেশন ছিল। সো মাই পেশেন্টস ফার্স্ট ডায়াগনোসিস ওয়াজ অ্যাকিউট পেইন ডিউ টু দ্য সার্জিক্যাল ইন্টারভেনশন কিসের উপরে, নি রিপ্লেসমেন্টের উপর, সেকেন্ডারি টু নি রিপ্লেসমেন্ট অ্যাজ এভিডেন্সড বাই ফেসিয়াল এক্সপ্রেশন, পেইন স্কেল মেজারমেন্ট 70%. The next diagnosis is risk for fluid volume deficit or imbalance less than body requirement related to 8-hour NPM state secondary to surgery. So এখানে দেখো রয়েছে day 1 ডেট, পার্টিকুলার ডেট রয়েছে। সো নার্সিং ডায়াগনোসিস আমরা লিখছি অ্যাকর্ডিং টু প্রায়োরিটি, ফার্স্ট থেকেই বলছি আমি। তো যেহেতু মাই পেশেন্ট ওয়াজ সার্জিক্যাল পেশেন্ট, সো ফার্স্ট ডায়াগনোসিস শুড বি পেইন স্কেল অ্যাকিউট পেইন। তো ডে 1-এ প্রথম দিনে পেশেন্টের আমি ডায়াগনোসিস, প্রথম দিনে পেশেন্টের প্রবলেম ছিল অ্যাকিউট পেইন ছিল এবং ফ্লুইড ভলিউম ডেফিসিট হওয়ার মেজর চান্সেস ছিল, কারণ যেহেতু পেশেন্ট 8 ঘন্টা এনপিএম স্টেটে ছিল, তার জন্য ফ্লুইড ব্যালেন্স এবং ব্যালেন্স এবং পেশেন্টের যেহেতু একটা সার্জিক্যাল প্রসিডিওর হয়েছে তো ব্লিডিং ছিল, তার জন্য পেশেন্টের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার চান্সেস ছিল। সো এই দুটো আমার মেজর ডায়াগনোসিস ফার্স্ট ডেতে, প্রথম দিনে পেশেন্টের এই দুটো মেজর প্রবলেম। সো এই দুটোর উপর ডায়াগনোসিস ফর্মুলেট করেছি। নেক্সট দিন ডে 2তে পেশেন্টকে যখন আমি পাই বা পেশেন্ট যখন পাচ্ছি আমরা, ডে 2তে কি প্রবলেম আমাকে দেখতে হবে। যেহেতু এটা বেসড অন টিকেআর টোটাল নি রিপ্লেসমেন্ট, তোমার পেশেন্টের ক্ষেত্রে যে প্রবলেম তুমি পাচ্ছ সেই প্রবলেম ওয়াইজ পেশেন্টের কী প্রবলেম তুমি দেখতে পাচ্ছ, তোমাকে পেশেন্টের সাথে কমিউনিকেট করতে হবে, তোমাকে পেশেন্টের প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। পেশেন্টের প্রবলেম তুমি যা পাবে সেই ওয়াইজ তোমাকে ডে 1, ডে 2, ডে 3, তুমি তো পেশেন্টকে আর একদিনে পাচ্ছ না, তুমি কন্টিনিউয়াস সেই ওয়ার্ডে যাচ্ছ। সো মিনিমাম 3 দিন আমাদের একটা কেয়ার প্ল্যান নিতে গেলে আমাকে একটা পেশেন্টকে 3 দিন অবজারভেশন দরকার আছে। একটা পেশেন্টের উপর কেয়ার প্ল্যান নিতে গেলে, নার্সিং কেয়ার প্ল্যান নিতে গেলে মিনিমাম একটা পেশেন্টকে 3 দিন অবজারভেশন, তোমাকে পেশেন্টকে কেয়ার দিতে হবে এবং অবজারভেশন করতে হবে। সো 3 দিন অবজারভেশন করার পর তুমি প্রথম দিনে কী পেশেন্টের প্রবলেম পেয়েছো সেই ওয়াইজ নার্সিং ডায়াগনোসিস লিখবে, দ্বিতীয় দিনে তুমি কী প্রবলেম পেয়েছো সেই ওয়াইজ নার্সিং ডায়াগনোসিস লিখবে, তৃতীয় দিনে তুমি কী প্রবলেম পেয়েছো সেই ওয়াইজ নার্সিং ডায়াগনোসিস লিখবে অ্যাকর্ডিং টু ইয়োর পেশেন্টস প্রবলেম বা অ্যাকর্ডিং টু ইয়োর ডায়াগনোসিস অফ দ্য পেশেন্ট। সো ডে 2তে টিকেআর পেশেন্টের ক্ষেত্রে অ্যাংজাইটি অ্যান্ড রিস্ক ফর ইম্পেয়ার স্কিন ইন্টিগ্রিটি, যেহেতু পেশেন্ট কন্টিনিউয়াস বেড রিডেন ছিল। একটা অ্যাংজাইটি হচ্ছে রিলেটেড টু ডিজিজ প্রসেস, পেশেন্ট জানে না যে টেকেআর পেশেন্ট আফটার সার্জারি কী হতে পারে, কতটা ইম্প্রুভমেন্ট হবে পেশেন্ট সেটা জানে না বলে পেশেন্ট কন্টিনিউয়াস তোমাকে কোয়েশ্চেন করছে, পেশেন্টের পালস রেট ইনক্রিজ হচ্ছে, বিপি ইনক্রিজ হচ্ছে, পেশেন্ট টেনশনে রয়েছে, তো অ্যাংজাইটি রয়েছে পেশেন্টের ডিউ টু দ্য প্রসেস অফ ইম্প্রুভমেন্ট অফ দ্য ডিজিজ, বা কীভাবে পেশেন্টের ইম্প্রুভমেন্ট, কতটা ইম্প্রুভমেন্ট হবে কি হবে না সেটি নিয়ে পেশেন্টের টেনশন ছিল, অ্যাংজাইটি ছিল, তাই জন্য ডে 2তে অ্যাংজাইটি। নেক্সট ইজ রিস্ক ফর ইম্পেয়ার্ড স্কিন ইন্টিগ্রিটি, যেহেতু পেশেন্টের সার্জারি হচ্ছে টোটাল নি রিপ্লেসমেন্ট, মানে পেশেন্ট মুভ করতে পারবে না, ওটা কিছুদিন ইমোবিলাইজ থাকবে পেশেন্টের লেগটা পুরোটাই, লোয়ার এক্সট্রিমিটিস, তার জন্য পেশেন্ট মুভও করতে পারবে না, তার জন্য প্রলং বেড রিডেন হওয়ার জন্য পেশেন্টের বেডসও হতে পারে, তাই রিস্ক ফর ইম্পেয়ার্ড স্কিন ইন্টিগ্রিটি। নেক্সট কাম টু দ্য ডে 3। ইন ডে 3
The self-care deficit related to immobility as evidenced by dirty appearance, look untidy, patient's verbalization. So যেহেতু পেশেন্টের সার্জারি হয়েছে, আফটার সার্জারি পেশেন্ট সেভাবে সেলফ কেয়ার নিতে পারছে না, বেসিক হাইজিন পেশেন্ট কন্টিনিউ করতে পারছে না ইমোবিলাইজেশনের জন্য, তার জন্য সেলফ কেয়ার ডেফিসিট পেশেন্টের হচ্ছে। পেশেন্ট নিজের বেসিক হাইজিনিক কেয়ার পেশেন্ট নিজে নিতে পারবে না। অ্যান্ড লাস্ট ইজ রিস্ক ফর ইনফেকশন রিলেটেড টু সার্জিক্যাল প্রসিডিউর সেকেন্ডারি টু অস্টিওআর্থ্রাইটিস। পেশেন্টের যেহেতু অস্টিওআর্থ্রাইটিসও ছিল প্লাস পেশেন্টের সার্জারি হয়েছে, তো পেশেন্ট সার্জিক্যাল সাইটে ইনফেকশন হওয়ার চান্সেস থাকছে, প্লাস পেশেন্ট বেডরিডেন, প্লাস পেশেন্ট অনেকদিন ধরে হসপিটালাইজড রয়েছে এবং সার্জিক্যাল প্রসিডিওর রয়েছে পেশেন্টের, তো পেশেন্টের রিস্ক ফর ইনফেকশন থাকছে, চান্সেস থাকছে পেশেন্টের ইনফেকশন ডেভেলপ করার। সো ডে 3-তে এই দুটো ডায়াগনোসিস ফর্মুলেট করা হয়েছে। তো তোমাকে পেশেন্টের সাথে কথা বলতে হবে, পেশেন্টের কী কী প্রবলেম, ফার্স্ট তোমাকে পেশেন্টের ডায়াগনোসিস দেখতে হবে, কি ডায়াগনোসিস পেশেন্টের রয়েছে, সেই ডায়াগনোসিস ওয়াই তোমাকে হচ্ছে পেশেন্টের সাথে কথা বলতে হবে যে ডে 1-এ পেশেন্টের কী প্রবলেম, নেক্সট দিনে গিয়ে পেশেন্টের নেক্সট কী প্রবলেম হচ্ছে, সেই ওয়াইজ তোমাকে নার্সিং ডায়াগনোসিস ফর্মুলেট করতে হবে এবং অ্যাকর্ডিং টু নার্সিং ডায়াগনোসিস তোমাকে নার্সিং ইন্টারভেনশন করতে হবে। So this is the list of diagnosis, day 1, day 2 and day 3. And after that you have to formulate the nursing process, nursing care plan. So আমরা জানি যে নার্সিং কেয়ার প্ল্যানে ফার্স্ট পয়েন্ট থাকে অ্যাসেসমেন্ট, দেন নার্সিং ডায়াগনোসিস, গোল, প্ল্যানিং, ইন্টারভেনশন অ্যান্ড ইভালুয়েশন। সো অ্যাসেসমেন্ট ফেজে সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ ডেটা থাকে। যদি তোমার রিস্ক পেশেন্ট হয়, রিস্ক ডায়াগনোসিস হয়, তোমার যদি ডায়াগনোসিস হয় রিস্ক, যেমন এখানে রিস্ক ফর ফ্লুইড ভলিউম ডেফিসিট, ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, তো তার জন্য রিস্ক থাকার জন্য, যেহেতু রিস্ক মানে কি পোটেন্সিয়াল ডায়াগনোসিস, মানে মেবি হতে পারে ইন ফিউচার, মেবি ডেভেলপ করতে পারে, তার জন্য আমার সাবজেক্টিভ ডেটা থাকবে, কোনো সাবজেক্টিভ ডেটা থাকবে না, কারণ সেটা প্রবলেমটা এখনো অকার হয়নি বা প্রবলেমটা এখনো তৈরি হয়নি, ইমব্যালেন্স নিউট্রিশন এখনো, ইমব্যালেন্স ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এখনো তৈরি হয়নি, রিস্ক, তার জন্য সাবজেক্টিভ কোনো ডেটা হবে না, শুধু অবজেক্টিভ, অনলি অবজেক্টিভ ডেটা, যেটা তুমি দেখে এটা গেস করেছো যে পেশেন্টের এই প্রবলেমটা হতে পারে। দেন নার্সিং ডায়াগনোসিস, দেন গোল, দেন অ্যাকর্ডিং টু প্রবলেম তোমাকে প্ল্যানিং ফেস করতে হবে যে তুমি এই ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা কীভাবে শর্ট আউট করবে, কীভাবে সলভ করবে, অ্যাকর্ডিং টু দ্যাট তোমাকে এখানে প্ল্যানিং করতে হবে, দেন ইন্টারভেনশন, দেন ইভালুয়েশন। আমি আশা করছি তোমরা জানো নার্সিং ডায়াগনোসিস, নার্সিং কেয়ার প্ল্যান কীভাবে লিখতে হয়, তো সেটা সেখানে রয়েছে এই ফর্মুলা, এই ফরম্যাট ওয়াইজ লিখতে হয়। সেম দ্য নেক্সট প্রবলেম, অ্যাকিউট পেইন, অ্যাংজাইটি, তো সেই প্রবলেম ওয়াইজ, প্রত্যেকটা প্রবলেম ওয়াইজ তোমাকে ডায়াগনোসিস, কেয়ার প্ল্যান, এভাবে পুরো কেয়ার প্ল্যান ফর্মুলেট করতে হবে, কেয়ার প্ল্যান কমপ্লিট করতে হবে। সো 3 দিনে 3-2-এ 6টা কেয়ার প্ল্যান লেখা হয়েছে, লিখতে হবে। নেক্সট কাম টু the last point, that is health education. After nursing management there is the point that is health education. The পেশেন্টকে 3 দিনের পর ধরো তোমার পেশেন্ট সুস্থ হয়ে গেছে বা আরও টাইম লাগবে, বা পেশেন্টকে তুমি পেশেন্টের কমিউনিকেশন বা পেশেন্টের সাথে তোমার টার্মিনেশন ফেস চলছে, পেশেন্টকে তুমি অ্যাট লাস্ট হেলথ এডুকেশন দেবে যে পেশেন্ট তার এই প্রবলেমগুলো বাড়িতে গিয়ে কীভাবে সর্ট আউট করবে, কীভাবে তার বাড়িতে তার লাইফটা কীভাবে বা হোম কেয়ার কীভাবে নেবে, পেশেন্ট বাড়িতে নিজে কেয়ার কীভাবে নেবে, কোন কোন পার্টিকুলার এরিয়ার উপরে পেশেন্ট কেয়ার নেবে, তো সেই অ্যাকর্ডিং টু দ্যাট তোমাকে এখানে হেলথ এডুকেশন দিতে হবে। যেমন হোম কেয়ার, পেশেন্ট কীভাবে হোম কেয়ার নেবে, নেক্সট সিটিং অ্যান্ড স্লিপিং, পেশেন্ট কোথায় কীভাবে বসবে, চেয়ার্স বা বেডে বা কীভাবে বসবে, পেশেন্ট কোন পজিশনে বসবে, কীভাবে বসবে সেটা নিয়ে ইজিলি কীভাবে বসবে, সেইভাবে পেশেন্টকে সিটিং এবং স্লিপিং মিনিমাম কতক্ষণ ঘুমাতে হয় পেশেন্টকে। নেক্সট তোমার হচ্ছে পেশেন্টকে একটা নর্মাল জেনারেল হেলথ এডুকেশন দিলে পেশেন্টের প্রবলেম ওয়াইজ। আফটার হেলথ এডুকেশন দেয়ার ইজ আ পয়েন্ট দ্যাট ইজ কনক্লুশন অ্যাকর্ডিং টু your nursing diagnosis but topic of your nursing diagnosis. This is the last point, that is conclusion. After conclusion the nursing care plan is completed. So after history taking, first point is history taking in the nursing care plan. First point is history taking. Next is physical examination, and after physical examination you have to write the investigation, the proof যে তোমার পেশেন্টের প্রবলেম, যে তুমি প্রবলেমের উপর তুমি লিখেছো, সেই প্রবলেম তুমি কী দেখে বুঝতে পেরেছো, বা পেশেন্টের কী প্রবলেম তুমি কী দেখে বুঝতে পেরেছো, বা ইনভেস্টিগেশন কী হয়েছে, স্পেসিফিক ইনভেস্টিগেশন। সো আফটার ইনভেস্টিগেশন ইউ হ্যাভ টু রাইট দ্য মেডিকেল ম্যানেজমেন্ট, দ্য ড্রাগস। আফটার মেডিকেল ম্যানেজমেন্ট দ্য মেডিসিন শুড বি ডিসক্রাইবড ব্রডলি, অ্যান্ড আফটার মেডিকেশন বা আফটার মেডিকেল ম্যানেজমেন্ট ইউ হ্যাভ টু রাইট দ্য নার্সিং ডায়াগনোসিস, দ্য নার্সিং ম্যানেজমেন্ট। নার্সিং ডায়াগনোসিস শুড বি ডান অ্যাকর্ডিং টু দ্য priority, according to the problem of the patient, কতটা সিভিয়ার প্রবলেম, কোন প্রবলেমটা কতটা সিভিয়ার তার উপর ডিপেন্ড করে তোমাকে নার্সিং ডায়াগনোসিস ফর্মুলেট করতে হবে। অ্যান্ড আফটার নার্সিং ডায়াগনোসিস ইউ হ্যাভ টু রাইট দ্য নার্সিং ডায়াগনোসিস ও নার্সিং ম্যানেজমেন্ট ইন মিনিমাম ইন 3 days। 3 দিনে তোমাকে নার্সিং ম্যানেজমেন্ট বা নার্সিং
ডায়াগনোসিস তোমাকে ফর্মুলেট করতে হবে এবং কেয়ার প্ল্যান লিখতে হবে ব্রডলি। And after that, you have to write the health education and conclusion. This is the compact form of nursing diagnosis. Total knee replacement.